নমস্কার। আজকে বুধের রাশি পরিবর্তন নিয়ে বলবো। মেষ রাশি থেকে একদম মীন রাশি পর্যন্ত 12টি রাশির কীরকম প্রভাব পড়বে বুধের। বুধ যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে দুই গুরুর সাথে অবস্থান করবে কর্কট রাশিতে। অর্থাৎ দুই গুরু তো আগে থেকে অবস্থান করছে, এবার বুধ ঢুকে যাচ্ছে। অর্থাৎ তিনটি গ্রহ, শুভ গ্রহই কিন্তু একই ঘরে অবস্থান করবে, সেটা কিন্তু কর্কট রাশি। তো বুধের পরিবর্তন কিন্তু এইরকম 22শে জুন থেকে একদম আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত এই বুধের পরিবর্তন। এই এতদিনের পরিবর্তনে বুধ কিন্তু 30শে জুন বকরি হবে এবং জুলাই মাসের 3 তারিখে আবার অস্ত হয়ে যাবে। আবার জুলাই মাসের 7 তারিখে বকরি অবস্থায় মিথুন রাশিতে ফিরে আসবে। আবার জুলাই মাসের 21 তারিখে বুধ উদয় হবে। তারপরে 24শে জুলাই মার্গী হবে এবং 5ই আগস্ট আবার কর্কট রাশিতে ফিরে আসবে। তো বুধের এরকম পরিবর্তন, এর আগে আমরা পরিবর্তনগুলো খুব শর্ট টাইমে দেখেছিলাম, অল্প সময়ের জন্যই বুধের পরিবর্তন হয়। কিন্তু এবার বুধ যুবরাজ, এবার কিন্তু অনেক দিন ধরেই কিন্তু পরিবর্তনটা চলবে এবং এই পরিবর্তনটা চলবে হচ্ছে একটি নক্ষত্রের মধ্যে ঘোরাফেরা করবে। সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রে থাকবে বুধ। বুধ কিন্তু পুনর্বসু নক্ষত্রে থাকবে। তো কীরকম প্রভাব পড়বে মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত সমস্ত রাশির সম্বন্ধে বলবো। এবং তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্ঠিতর আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। তো বুধ কি? বুধ হচ্ছে ম্যানেজমেন্টের কারক। তো বুধ হচ্ছে ম্যানেজমেন্টের কারক, বাণীর কারক, চতুরতার কারক। এবার দুই গুরুর সংস্পর্শে আসছে। দুই গুরু তো বিপরীত। এক গুরু হচ্ছে দেবতাদের গুরু, আরেক গুরু হচ্ছে অসুরদের গুরু। তার মাঝখানে এখন বুধ পড়েছে। তো বুধ এখানটাতে যেরকম ম্যানেজমেন্ট, সেরকম শিক্ষা, সেরকম আকর্ষণ, সেরকম মানে প্রেম, ভালোবাসা, মায়া, মমতা সমস্ত কিছু দেখা যাবে এই সময়কালে। মানে সেই রকমভাবে কিন্তু বুধ প্রভাবিত হচ্ছে এক কথায়। এবার প্রত্যেকটি রাশির ক্ষেত্রে যে যেরকম যে ঘরটা পাচ্ছে সেই ঘরে কিন্তু সেরকম প্রভাব দিবে। তো যাই হোক, সবার প্রথম বলবো হচ্ছে মেষ রাশিকে নিয়ে। মেষ রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কি? বুধ হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি। ষষ্ঠ ঘরটা মূল ত্রিকোণ রাশি এবং তৃতীয় ঘরটা হচ্ছে সাধারণ রাশি, যেটা হচ্ছে মিথুন রাশি। এই দুই ঘরের অধিপতি বুধ চতুর্থ ঘরে অবস্থান করছে এবং দুই গুরুর সাথে জ্যোতি শুক্র এবং দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় রয়েছে। শনিদেবের নক্ষত্রে উচ্চ অবস্থায় রয়েছে। সেটা হচ্ছে কি পুষ্যা নক্ষত্র, অধিপতি দেবতা দেবগুরু বৃহস্পতি। এবং জুলাই মাসের 4 তারিখ পর্যন্ত আবার শুক্র এই ঘরে অবস্থান করবে। তারপরে শুক্রের পরিবর্তন হতে বুধের এই যে চতুর্থ ঘরে অবস্থান, দুই গুরুর মাঝখানে বুধের যে অবস্থান, এই অবস্থান যথেষ্ট ভালো। 7.5-এর মধ্যেও এই অবস্থান কিন্তু ভালো হতে যাচ্ছে এই মেষ রাশির ক্ষেত্রে। সেটা হচ্ছে কি পারিবারিক যথেষ্ট সুখ বৃদ্ধি করবে, মায়ের সুখ যথেষ্ট বৃদ্ধি করবে এই সময়কালে। এবং কর্মক্ষেত্রে লাভের সম্ভাবনা থাকবে, কারণ এই 3টি শুভ গ্রহের দৃষ্টিই থাকবে কর্মের ঘরে, সপ্তম দৃষ্টি। তো কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ থাকছে। এবং তার সাথে চতুর্থ ঘর তো সুখের ঘর, ভৌতিক সুখেরও ঘর। তো জায়গা জমি সংক্রান্ত যেগুলো জিনিস, এগুলো জিনিসের যদি কোনো রকম সমস্যা থাকে, সেই সমস্যার সমাধান এই সময়কালে হবে। আত্মীয় স্বজনদের সাথেও সম্পর্ক ভালো থাকবে, বন্ধু বান্ধবদেরও সহায়তা পাবে। রাজনীতির সাথে যারা যুক্ত তারা কিন্তু বিশেষ মান সম্মান এই সময়কালে লাভ করবে। আর কর্মক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব বৃদ্ধি পাবে। এই সময়কালে আকর্ষণের পাত্র হবে। নিজের কথার দ্বারা নিজের উপরের যে বস তাকেও সন্তুষ্ট রাখতে পারবে এবং কলিগদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এই সময়কালে এটা কিন্তু দেখাচ্ছে। তো কোন উপাচার করবে, গুরু নিন্দা কোনো সময় নয়। যারা গুরু দীক্ষা নিয়েছেন গুরুর কিন্তু নিন্দা করবেন না এই সময়। এবং কোনো সৎসঙ্গ হচ্ছে, কোনো ধর্মের আলোচনা হচ্ছে কোথাও, সেখানটাতে ধর্মের বিপক্ষে দাঁড়াবেন না। যারা গুরু দীক্ষা নেননি অবশ্যই গুরু দীক্ষা নেবেন এই সময়কালে। এছাড়া প্রত্যেকটা ভিডিওতে বলে আসি, হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এবং শনিদেব রেবতী নক্ষত্র রয়েছে, বুধের নক্ষত্র রয়েছে, অতএব এই সময়কালে মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিংবা ভোলে আবার বিশেষ অভিষেক করবেন বিশেষ মুদ্রায়, তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। বিশ্বরাশির ক্ষেত্রে এই 3টি গ্রহের, এই দেবগুরু বৃহস্পতি শুক্র এবং বুধের যে জুতিটা, সেটা হচ্ছে তৃতীয় ঘরে তৈরি হয়ে যাচ্ছে। তৃতীয় ঘরে বুধের এই জুতি তৈরি হচ্ছে তৃতীয় ঘরে হচ্ছে, কিন্তু ভাগ্যের ঘরে সপ্তম দৃষ্টি থাকছে। অর্থাৎ এই সময়কালে ভাগ্যের ঘরকে দেখবে। বুধ হচ্ছে কি বিশ্বরাশির ক্ষেত্রে তো কারক গ্রহ, বিশ্বরাশির ক্ষেত্রে কারক গ্রহ হচ্ছে বুধ। তো অবস্থান যথেষ্ট ভালো। তৃতীয় ঘরে থেকেও কিন্তু ওই ভাগ্যের ঘরে দৃষ্টি, অতএব ভাগ্যকে নিজের পুরুষার্থ পরাক্রমের দ্বারা যথেষ্ট এগিয়ে নিয়ে যেতে পারবে। ভালো অবস্থান। বুধ কি? বুধ হচ্ছে এখানটাতে ধন সম্পত্তির ঘর, বাণীর ঘর, খাবার দাবারের ঘর, যেটা মিথুন রাশি, সাধারণ রাশি। এই ঘরটার অধিপতি এবং পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে বুধ। পঞ্চম ঘরটা মূল ত্রিকোণ রাশি। এই বুধের এই সময়কালে যেটা বুঝাচ্ছে এই সময়কালে বিশ্বরাশির ক্ষেত্রে যেটা হবে যে প্রচণ্ড
কর্মক্ষেত্রে ম্যানেজমেন্ট ক্ষমতাটা বেড়ে যাবে, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক থেকে ব্যাপক উন্নতি হবে এবং নিজের প্রচেষ্টাতে সফল হবে এই সময়কালে, নিজের প্রচেষ্টাতে সফল হবে। কাগজপত্রের কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা কাগজপত্রের কাজের সাথে যুক্ত রয়েছেন, অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন, মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, হোটেল ব্যবসায় ক্যাটারিং এগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন, খাবারের প্রোডাক্টের সাথে যারা যুক্ত রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন, সরকারি বেসরকারি যারা কর্ম করছেন, যথেষ্ট ভালো সময়, খুবই ভালো সময়, খুবই ভালো সময়। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ভালো বড় বড় মহাজনদের সাথেও যোগাযোগ হবে এবং ভালো অপরচুনিটি পাওয়ার প্রবল সময় এই সময়কালে। যারা পিতার সাথে কর্ম করছেন তো পিতার কর্মও কিন্তু হস্তান্তর হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই সময়কালে। এই সময়কালে যে উপাচার সেটা হচ্ছে কি, যে কোনো সময় কিন্তু গুরু নিন্দা করা যাবে না, গুরুর নিন্দা করা যাবে না এবং তার সাথে যেখানে সৎসঙ্গ বা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে তার বিপক্ষে দাঁড়ানো যাবে না। এবং এই সময়কালে গুরুর যদি দীক্ষা নেওয়া যায় যথেষ্ট ভালো সময়। এবং হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করো এবং শনিদেব রেবতীতে রয়েছে, অতএব ভোলে আবার বিশেষ অভিষেক করো, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করো বিশেষ মুদ্রা অনুসারে। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে বুধের এই যে পরিবর্তনটা, এটা রাশির দ্বিতীয় ঘরে হচ্ছে, কর্কট রাশিতে 2 গুরুর অবস্থান। তো মিথুন রাশির ক্ষেত্রে রাশির অধিপতি বুধ অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, এটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র এবং দেবগুরু বৃহস্পতি কেন্দ্রের 2টি ঘরের অধিপতি। কেন্দ্রের 2টি ঘরের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তো কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি এবং এই যে দ্বিতীয় ঘরে অবস্থান মানে পৈতৃক সম্পত্তি জনিত যদি কোনো বিবাদ থাকে সেই বিবাদের কিন্তু সমস্যার সমাধান হবে এবং আর্থিক দিকটা যথেষ্ট মজবুত হবে। এবং কোথাও যদি কোনো রকম অর্থ ফেসে থাকে, ব্যবসার কারণে হোক বা যে কারণে হোক, যেটা রিটার্ন পাওয়া খুব অসম্ভব হচ্ছিল, সেটা রিটার্ন আসার প্রবল সম্ভাবনা এই সময়কালে থাকবে। তবে বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা ম্যানেজমেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, যারা মার্কেটিং ফিল্ডে রয়েছেন, মিডিয়া সেক্টরে রয়েছেন, এগুলো কাজে বিশেষ উন্নতি। লেখালেখির কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য বিশেষ উন্নতি। সমাজকে যারা শিক্ষাদান দিচ্ছেন সেদিক থেকে বিশেষ উন্নতি। এছাড়া খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকেও বিশেষ উন্নতি। ম্যানেজমেন্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, যে কোনো ম্যানেজমেন্ট যথেষ্ট এই সময়কালে ভালো অবস্থান হতে যাচ্ছে। এছাড়া জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকেও এই সময়কালে মিথুন রাশির মধ্যে একটা অদ্ভুত চরিত্র হবে, যে নিজের কথার দ্বারা সামনের ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করতে পারবে, না হওয়া কাজও নিজের কথার দ্বারা হাসিল করতে পারবে, এরকম অবস্থান হতে যাচ্ছে মিথুন রাশি। এই সময়কালে কোন উপাচার করবে, প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র পাঠ করো এবং তার সাথে গুরু বন্দনা করো। গুরু নিন্দা কোনো সময় নয় এবং ধর্মের কাজের সাথে নিজেকে যুক্ত করো। যেখানটাতে সৎসঙ্গ হচ্ছে তার বিমুখে দাঁড়ানো যাবে না এবং শনি অবস্থান করছে রেবতী নক্ষত্রে, অতএব ভোলে আবার বিশেষ অভিষেক করো, বিশেষ মুদ্রাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করো। কর্কট রাশির ক্ষেত্রে বুধের যে অবস্থান সেটা রাশির উপরে। তো রাশির উপর দেবগুরু বৃহস্পতি হংস নামক পঞ্চমহাপুরুষ রাজ্যক তৈরি করেছে, আবার এদিকে বুধ যে অবস্থান করছে এবং তার সাথে শুক্র অবস্থান করছে। তো কর্কট রাশির ক্ষেত্রে অবস্থান যথেষ্ট ভালো, বুধের অবস্থান যথেষ্ট ভালো। ব্যয়পতি বুধ তো কারক না কর্কট রাশির ক্ষেত্রে, কিন্তু গুরুর সংস্পর্শে চলে এসছে এবং এখানটাতে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। বিদেশ সংক্রান্ত কাজ, ধর্মের পিছনে যদি ব্যয় করে সেটা যথেষ্ট ভালো উন্নতি হবে এই সময়কালে। ধর্মের ক্ষেত্রে অর্থ ব্যয় সেটা ভাগ্যকে প্রসারিত করবে, ভাগ্য বৃদ্ধির কারক হবে। এই জিনিসগুলো যথেষ্ট বুঝাচ্ছে এবং ব্যক্তিত্বটা কিন্তু অন্যরকম হবে। সামনের থাকা ব্যক্তিকে অনায়াসে নিজের বাণীর মায়া জালে প্রভাবিত করতে পারবে। ব্যবসা বাণিজ্য ভালো হবে, ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে, ডকুমেন্টেন্সির কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে। সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে এবং সমাজে যথেষ্ট গুরুত্ব বৃদ্ধি পাবে। 2 গুরুর প্রভাব থাকছে রাশির উপরে। পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন কোনো বড় অফার এই সময়কালে পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কর্কট রাশির। কোন উপাচার করবে, প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করো। শনি অবস্থান করছে রেবতী নক্ষত্রে, ভোলে আবার বিশেষ অভিষেক করো, মহামৃত্যুঞ্জয় মন্ত্র বিশেষ মুদ্রা দ্বারা পাঠ করো এবং তার সাথে গুরু নিন্দা থেকে দূরে থাকো। যেখানে সৎসঙ্গ হচ্ছে, ধর্মের কথা আলোচনা হচ্ছে, তার বিমুখ কোনো রকম আচরণ করা এই সময় ঠিক হবে না। সিংহ রাশির ক্ষেত্রে এই যে বুধের যে গোচরটা সেটা কিন্তু দ্বাদশ ঘরে হচ্ছে, উচ্চ দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান। এর আগের একটা ভিডিওতে বলেছিলাম, যখন দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে উচ্চ হবে, তো ধর্মের ক্ষেত্রে যদি করা দান, সেই দান কিন্তু মানে 1000 গুণ হয়ে জীবনে রিটার্ন আসে। তো সিংহ রাশির ক্ষেত্রে তো লাভ তখনই আসবে যখনই দান করা হবে, কারণ লাভের ঘরের অধিপতি এখন গুরুর সাথে অবস্থান করছে দ্বাদশ ঘরে। অতএব কিছু না কিছু এই সময়কালে দান করতে হবে। এই সময়কালে নিজের সুখের জন্য যদি খরচা হয় সেদিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। এই সময়কালে খরচাও বৃদ্ধি করাবে এই বুধ, কিন্তু বিবেক, অ্যাকচুয়ালি সবার প্রথম বিবেকটা কাজে লাগবে। যে আমি ভোগ করব তার দিকে একটা অন্যরকম বিবেক থাকবে, আর একটা ধর্মের প্রতি প্রেম ভালোবাসা এই সময়কালে বিশেষভাবে জেগে যাবে ধর্মের প্রতি। তো যাই হোক, সিংহ রাশির ক্ষেত্রে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে
এবং যদি বুধ আবার কারোর জন্মকুষ্ঠিতে খারাপ থাকে বা গুরুর অবস্থান যদি খারাপ থাকে তাহলে কিন্তু আবার ওই অনিদ্রার শিকার হবে। এদিক থেকে কিন্তু সাবধান, নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। তো বাণী সংক্রান্ত কাজের সাথে যারা অ্যাডভাইজার কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, যারা আধ্যাত্মিক জগতের সাথে রয়েছেন তাদের জন্য এই গোচর যথেষ্ট ভালো থাকবে। তবে যেদিকে বললাম, যদি ধর্মের প্রতি খরচ হয় তাহলে কিন্তু 1000 গুণ হয়ে জীবনে কিন্তু আবার ফেরত আসবে, ভালো সময় এদিক থেকে। তো যাই হোক, কোন উপাচার করবে এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এবং যেখানটাতে মানে গুরু নিন্দা কোনোভাবেই নয়, যেখানটাতে ধর্মের কথা আলোচনা হচ্ছে, সৎসঙ্গ হচ্ছে, তার বিমুখে দাঁড়ানো যাবে না। যারা গুরু দীক্ষা নেননি অবশ্যই গুরু দীক্ষা নেন। এবং শনি অবস্থান করছে রেবতীতে, অতএব মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করো, অনেক ভালো লাভ এই সময়কালে পাওয়া যাবে। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে রাশির অধিপতিই তো বুধ। বুধ অবস্থান করছে কর্কট রাশিতে। তো কর্কট রাশিটা তো লাভের ঘরে পড়ে গেল। একাদশ ঘরে 3টি শুভগ্রহের অবস্থান, 3টি শুভগ্রহের অবস্থান লাভের ঘরে। পঞ্চম ঘরকে দেখছে, মা লক্ষ্মীর ঘরকে। তো এবার তো কন্যা রাশির তো বুধের গোচর মানে খুবই ভালো অবস্থান। গুরুর নক্ষত্রে অবস্থান করছে বুধ, পুনর্বসু নক্ষত্রে। এই সময়কালে মানে অনেক উঁচুতে উঠবে, একাধিক লাভের একাধিক রাস্তা থাকছে। এবং ব্যবসা ক্ষেত্রে বা নিজের কর্মক্ষেত্রে যদি কোনো টাকা পয়সা আটকে থাকে সেগুলো কিন্তু ফেরত হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। আর এই যে অবস্থানটা, এটা তো কাম ত্রিকোণে হচ্ছে, তো মনের ইচ্ছা বাসনা এই সময়কালে বুধের এই পরিবর্তনে কিন্তু পূরণ হবে। গুরুর তো রয়েছেই প্রভাব, গুরুর তো প্রভাব ভালো হয়ে গেছে। শুক্রেও যথেষ্ট ভালো অবস্থান কন্যা রাশির ক্ষেত্রে, শুক্র তো কারক। তো এই অবস্থান যথেষ্ট ভালো। এবার রাশির অধিপতির লাভের ঘরের সাথে মানে যুক্ত হওয়ায় যথেষ্ট ভালো প্রভাব পড়বে, একাধিক লাভের জায়গা থাকছে কন্যা রাশির জীবনে। তো এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে অবশ্যই পাঠ করো। ভুলে আবার বিশেষ অভিষেক করো। শনিদেব অবস্থান করছে রেবতী নক্ষত্রে, বুধের নক্ষত্রে। রেবতী নক্ষত্রের যে ত্রিমূর্তির কথা সেটা ভোলে বাবাকেই নির্দেশ করছে, অতএব মহামৃত্যুঞ্জয় মন্ত্র বিশেষভাবে পাঠ করো। গুরু নিন্দা কোনো সময় নয়। যারা গুরু দীক্ষা নেননি অবশ্যই গুরু দীক্ষা নাও। যেখানে কোনো সৎসঙ্গ হচ্ছে বা ধর্মীয় পাঠ হচ্ছে তার মানে বিপক্ষে কোনো কথা বলা যাবে না, না তো কিন্তু এটা কিন্তু খারাপ দেখাবে, মানে এই জ্যোতির প্রভাব খারাপ হবে। তো যাই হোক, এগুলো থেকে দূরে থাকো। তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে কর্মের ঘরেই 3টি গ্রহের শুভ গ্রহের তিনটি শুভ গ্রহের জ্যোতি, তিনটি শুভ গ্রহের জ্যোতি হংস নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করেছে দেবগুরু বৃহস্পতি। এবং রাশির অধিপতি কেন্দ্রে অবস্থান, তার সাথে বুধের অবস্থান। তুলা রাশির ক্ষেত্রে তো বুধ কি ভাগ্যের ঘরেরই তো অধিপতি। তো যথেষ্ট ভালো অবস্থান, ধর্ম কর্ম যোগ, হংস নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করেছে, মা লক্ষ্মীর যোগ তৈরি হয়ে গেছে এখানটাতে। তো এটা তো একটা প্রভাব থাকবে এই সময়কালে। ভালো কর্মজীবনে যেরকম মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভ করবে সেরকম সফলতা পেয়ে যাবে। এক কথায় বলতে গেলে সফলতা পাবে এই সময়কালে। সুখ যথেষ্ট বৃদ্ধি করবে, সুখের জায়গাটাতে সপ্তম দৃষ্টি পড়ছে। অনেক দিক থেকে মনের ইচ্ছা পূরণ হবে নিজের কর্মের দ্বারা। এবং যারা কর্মহীন অবস্থায় রয়েছেন তাদের কর্ম লাভ হবে এই সময়কালে। কোনো জ্ঞানীগুণী ব্যক্তি বা কোনো প্রভাবশালী ব্যক্তির সহায়তা পাবে কর্মক্ষেত্রে। ম্যানেজমেন্টের সাথে যারা যুক্ত রয়েছেন, অ্যাডভাইজার হিসাবে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। লেখালেখি, তারপর হচ্ছে মিডিয়ার সাথে যারা যুক্ত রয়েছেন, সমাজকে শিক্ষাদান দিচ্ছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি এই সময়কালে। উপরের বসের সাথেও কিন্তু যথেষ্ট যেরকম ভালো সম্পর্ক থাকবে সেরকম কিন্তু নিজের মানে কলিগদের সাথেও যথেষ্ট ভালো সম্পর্ক থাকবে এই সময়কালে। কোন কাজ করা উচিত না এই সময়কালে? সেটা হচ্ছে গুরু নিন্দা করা উচিত নয়। যারা গুরু দীক্ষা নিয়েছেন গুরু নিন্দা করা উচিত নয়। যারা গুরু দীক্ষা নেননি অবশ্যই নেবেন। যেখানটাতে ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, কোনো সৎসঙ্গ হচ্ছে, তার বিপক্ষে কোনো কথা বলা উচিত নয়। হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করো। শনিদেব অবস্থান করছে রেবতীতে, অতএব মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করো, বিশেষ মুদ্রায় যথেষ্ট লাভদায়ী হবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি তো ভাগ্যের ঘরে অবস্থান করছে, শুক্র ভাগ্যের ঘরে অবস্থান করছে, এবার বুধ ঢুকে যাচ্ছে। তো 3টি গ্রহের ভাগ্যের ঘরে অবস্থান। তো এই যে অবস্থান, এটা মারাত্মক অবস্থান হতে যাচ্ছে। খুব ভালো সময় বৃশ্চিক রাশির জন্য। ভাগ্যের সহায়তা পাবে, যেটা ভাগ্যে নয়, যেটা আশা করতে পারিনি তার থেকে বেশি কিছু জীবনে পেয়ে যাওয়া, সেটা কিন্তু এই সময়কালে বুঝাচ্ছে। এবং এই সময়কালে তীর্থযাত্রা হওয়ার সম্ভাবনা থাকবে, কিংবা নিজের কর্মের জন্য কোনো ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে, সেখানটাতে যথেষ্ট লাভ। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন সেদিক থেকে লাভ। তারপরে সমাজে যথেষ্ট পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে। কাগজপত্রের কাজের সাথে যারা ডকুমেন্টেন্সির কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকে লাভ। পৈতৃক পিতার যে কাজ করে আসছে বা বংশ পরম্পরায় যে কাজগুলো উঠে আসছে সেই কাজগুলোতে বিশেষ লাভ, পিতার উন্নতি। এবং তার সাথে বংশ পরম্পরায় যে কাজগুলো, যে প্রথমে ঠাকুরদাদা করছে, তারপরে তার পিতা, তারপরে তার সন্তান করবে, তো এরকম কর্ম হস্তান্তর হওয়ার প্রবল সম্ভাবনা এই সময়কালে থাকছে। ভাগ্যের সঙ্গ পাবে।
উচ্চশিক্ষার জন্য যথেষ্ট ভালো অবস্থান। যারা বিদেশে পড়ার চেষ্টা করছেন এই সময়কালে তাদের স্বপ্ন পূরণ হবে, অবস্থান যথেষ্ট ভালো। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করো এবং গণেশজির আরাধনা করো এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করো। গুরু নিন্দা কোনো সময় এই সময়কালে উচিত না। যারা গুরু দীক্ষা নেননি অবশ্যই গুরু দীক্ষা নাও। যেখানে সৎসঙ্গ বা ধর্মীয় পাঠ হচ্ছে সে তার বিপক্ষে কোনো সময় মানে দাঁড়ানো উচিত না। সবসময় ধর্মের পথে থাকা উচিত। ধনুরাশির ক্ষেত্রে বুধের যে পরিবর্তন হচ্ছে, অষ্টম ঘরে বুধের পরিবর্তন, কেন্দ্রের দুটি ঘরের অধিপতি রাশির অধিপতির সাথে যে একদম অষ্টম ঘরে অবস্থান করছে, সাথে আবার শুক্র অবস্থান করছে। এই সময়কালে কোন দিক থেকে লাভ হবে? শিক্ষার জগৎ বিশেষভাবে উঠে আসছে এই সময়কালে। যারা গোপন শিক্ষার সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো গবেষণায় সাফল্য। এছাড়া আধ্যাত্মিক জগতের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকে বিশেষ উন্নতি। ভাগ্যের পরম সাহায্য পাবে এই সময়কালে, ভাগ্যের পরম সাহায্য পাবে। তো ভাগ্যের সহায়তা পাবে, আধ্যাত্মিক জগৎ উঠে আসছে, গোপন কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো এই সময়কালে হবে। আকস্মিক জীবনে অর্থ লাভের প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে। এই ধনুরাশির ক্ষেত্রে তিনটি শুভগ্রহ অবস্থান করছে, যার উপরে কোনো পাপী গ্রহের দৃষ্টি নেই। অবস্থান যথেষ্ট ভালো। অষ্টম ঘরে তিনটি শুভগ্রহের অবস্থান। কোন উপাচার করবে? হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করো। গণেশের বিশেষভাবে আরাধনা করো। শনি অবস্থান করছে রেবতীতে, ভোলে আবার বিশেষ অভিষেক করো বিশেষ মুদ্রা দ্বারা। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করো। গুরু নিন্দা এ সময়কালে করা উচিত না। গুরুর দীক্ষা নেওয়া উচিত এবং কোনো সৎসঙ্গ বা কোনো ধর্মীয় অনুষ্ঠানের বিপক্ষে দাঁড়ানো উচিত না। ধনুরাশি। মকর রাশির ক্ষেত্রে সপ্তম ঘরে এই জ্যোতিটি তৈরি হচ্ছে। এই জ্যোতির বিশেষ প্রভাব থাকবে। তিনটি শুভগ্রহ এবং বুধ আর শুক্রের এই যে সপ্তম ঘরে অবস্থান, পরশ পাথর রাশির উপর তিনটি শুভগ্রহের প্রভাব থাকছে এই সময়কালে। এবং গুরু যেরকম তিনটি শুভগ্রহের দৃষ্টি থাকছে, সেরকম তিনটি গ্রহের যে অবস্থান তার যে জ্যোতির প্রভাব, তার দৃষ্টি প্রভাব এই সময়কালে শনির উপর থাকবে। শনিকে দেখছে তো দেবগুরু বৃহস্পতি, নবম পঞ্চম যোগ। রাশির ব্যক্তিত্ব অন্যরকম হবে, অন্যরকম ব্যক্তিত্ব হবে। রোজগারের ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এবং এই সময়কালে কোনো প্রভাবশালী ব্যক্তির দ্বারা নিজের ব্যবসায় উন্নতি করতে পারবে, যে কোনো দিক থেকে সহায়তা পাবে। এই জিনিস বুঝাচ্ছে মকর রাশির ক্ষেত্রে অবস্থান যথেষ্ট ভালো। কি কাজ করবে? হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করো। শনি রেবতীর নক্ষত্রে অবস্থান করছে এই সময়কালে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করো। কোন কাজ করা উচিত না? গুরু নিন্দা কোনো সময় করা উচিত না এবং যেখানে সৎসঙ্গ বা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে তার বিপক্ষে দাঁড়ানো উচিত না। মকর রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে তিনটি শুভগ্রহ ষষ্ঠ ঘরে অবস্থান করছে। তো ষষ্ঠ ঘর তো বলবান হয়ে গেল, যে কোনো দিকে দিশা পাবে এবং নিজের ভুল সংশোধন করে এগিয়ে যেতে পারবে। যে আমার কোথায় ভুল হয়েছে সেটাকে বুঝতে পারবে, শত্রুদের চিনতে পারবে এবং নিজের লক্ষ্যে এগিয়ে যেতে পারবে। কর্মক্ষেত্রে মান সম্মান, পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু লাভ করবে এই কুম্ভ রাশি। শত্রুদের উপর এক কথায় বলতে গেলে বিজয়ী। আর যারা অসুখ বিসুখে ভুগছিলেন তো সেই দিক থেকে নিরাময় হওয়ার প্রবল সম্ভাবনা। অর্থাৎ ট্রিটমেন্টটা এই সময়কালে ভালো পাবে এবং বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। বিদেশ সংক্রান্ত কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, এগুলো যথেষ্ট ভালো হবে। কিংবা যারা বিদেশেই রয়েছেন তাদের কর্মের সন্ধান হবে। কোর্ট কেস মোকদ্দমায় যারা ঝুলছেন সেদিক থেকে উন্নতি বা ভালো সুসংবাদ এই সময়কালে পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। কোন উপাচার করবে? হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করো। তার সাথে রাশির অধিপতি শনি অবস্থান করছে হচ্ছে এই রেবতী নক্ষত্রে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করো এবং কোন কাজ করবে না? গুরু নিন্দা করবে না এবং তার সাথে কোনো ধর্মীয় বা যেখানটাতে সৎসঙ্গ হচ্ছে তার বিপক্ষে কোনো সময় দাঁড়ানো উচিত না এই সময়কালে। কুম্ভ রাশি। মীন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির তো অবস্থান যথেষ্ট ভালো। তার সাথে তো শুক্র চলে আসলো পঞ্চম ঘরে, দুই গুরু। এবার বুধ চলে আসলো পঞ্চম ঘরে। তো পঞ্চম ঘরে তিনটি শুভগ্রহের অবস্থান, লাভের ঘরে একসাথে দৃষ্টি এবং গুরুর দৃষ্টি রাশির উপর। নবম দৃষ্টি পড়ে যাচ্ছে তো রাশির উপর, আর সেই রাশির উপর আবার শনি অবস্থান করছে রেবতীতে। অবস্থান বুধের পরিবর্তন, মারাত্মক পরিবর্তন হবে মীন রাশির জীবনে। ভালো, চারিদিক থেকে ভালো। শিক্ষার জায়গা যেরকম ভালো সেরকম সন্তানের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। সন্তান যে কর্ম করবে সেই কর্মের উন্নতি বা কর্মের যারা সন্ধান করছেন এই সময়কালে কর্ম লাভ হবে এই সমস্ত দিক। তবে দুই গুরু অবস্থান এই দ্বাদশ ঘর, পঞ্চম ঘরে। যাদের বুধ খারাপ রয়েছে তারা কিন্তু নিজের দিক থেকে কিন্তু মানে সাবধান, যে প্রেম ভালোবাসার দিক থেকে নিজের জেদ, ইগো এগুলো কিন্তু কাজ করবে। অতএব বুধের অবস্থান যদি খারাপ থাকে তাহলে এগুলোকে কিন্তু ঠিক রাখতে হবে, ম্যানেজমেন্ট করতে হবে। বুধ তো ম্যানেজমেন্টের কারক, তো ম্যানেজমেন্ট করে চলতে হবে। শিক্ষার জায়গা বিশেষ উন্নতি, ভালো গুরুর সন্ধান পাবে এই সময়কালে। বুধের এই পরিবর্তনে মীন রাশি শিক্ষার জায়গা খুবই ভালো অবস্থান দেখাচ্ছে এবং তার সাথে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন মীন রাশির, তাদের অবস্থানও কিন্তু যথেষ্ট ভালো। পঞ্চম ঘর যদি শুভগ্রহ অবস্থান করে তাহলে রাজনীতির জায়গাটা খুবই ভালো হয়, মান সম্মান পদ প্রতিষ্ঠা কিন্তু পায়। তো যাই হোক, এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করো।
এবং তার সাথে গণেশজির আরাধনা করো। গণেশজির আরাধনা, শনি রয়েছে রাশির উপর, তো শনি রেবতীতেই রয়েছে, তো মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করো। কোন কাজ করবে না? গুরু নিন্দা থেকে দূরে থাকো, সৎসঙ্গ, তারপরে ধর্মীয় যেখানটাতে অনুষ্ঠান হচ্ছে তার বিপক্ষে দাঁড়ানো কোনো সময় উচিত না। তো যাই হোক, মেষ থেকে মীন রাশি পর্যন্ত বললাম। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।